FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। শুনছেন রেডিও ফুটের FM, আমি রাস্তাল আছি সাথে। ঘড়িতে সময় এক্স্যাক্টলি সময় 12টা হয়ে গেছে এবং সেই সাথে আমি আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুট FM-এ। আজকে আমাদের যে অতিথির ছবিটা সেটা খুঁজে পেতে হলে আপনাদের আমাদের টুইটারে চলে যেতে হবে। দিয়ে প্রতিদিনের মতো আজকেও একটা ইমেল দিয়েই শুরু করতে চাই, জানি না কেমন লাগবে। আসবার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, এসেছি মিরপুর থেকে। জি, তো রাসেল ভাই, আপনাকে আবারও ধন্যবাদ আসলে সেকেন্ড টাইমের মতো আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব এটা মাদারীপুর জেলার একটা গ্রামের ঘটনা। জি, তো এটা আমি শুনেছি আমার বাবার মুখ থেকে। জি জি। তো ঘটনাটা ঘটেছিল রাসেল ভাই আজ থেকে 55 থেকে 60 বছর আগে। ঘটনাটি মাদারীপুর জেলার একটি গ্রামে ঘটেছিল রাসেল ভাই। আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি। মাগুরা থেকে 7-8 জনের একটি কিষানের দল এর সাথে ঘটেছিল ঘটনাটি রাসেল ভাই। আচ্ছা, যারা পেটের তাগিদে মৌসুমী কৃষিকাজ করার জন্য আসছিল আমাদের গ্রাম থেকে 3-4টা গ্রাম পরে একটা গৃহস্থ বাড়িতে। রাসেল ভাই, আখের মৌসুমে আখ কাটা এবং মাড়াই করার কাজের জন্যই তারা এসেছিল। জি। রাসেল ভাই, ওই সময় মাগুরা থেকে ওই আমাদের যে গ্রাম মাদারীপুর জেলার যে গ্রাম, সেখানে আসতে রাসেল ভাই যাতায়াত ব্যবস্থা বলতে ছিল আপনার নৌকা, পায়হাঁটা পথ এবং ভ্যান গাড়ি আর কি, যেটা আসলে স্বাভাবিকভাবে ওই যে 5টার পরে আর এগুলো আর কি ওইভাবে পাওয়া যেত না রাসেল ভাই। তো মাগুরা থেকে আসার পর নৌকা পথে আসার পর রাসেল ভাই যেখানে তাদের আসলে ওই যে ঘাটে তাদের নামতে হয়, এটা বর্তমান আপনার কাউরাকান্দি নামক একটা ঘাট আর কি, যেটা মাদারীপুর যাওয়ার সময় আর কি পরে আর কি পদ্মা নদীর পাড়ে আর কি। তো তারা এসে যখন রাসেল ভাই যে আপনার ওই ঘাটে নামে, তখন অলমোস্ট আপনার 6:30 থেকে 7টার মতো বেজে যায় আর কি রাসেল ভাই। তো যার ফলে তারা এসে দেখে যে ঘাট থেকে কোনো ভ্যান বর্ণ কিছু পাওয়া যাচ্ছে না। আর যদি তারা চিন্তা করে যে যদি হেঁটেও যায় তাহলে আমাদের অলমোস্ট 7-8 ঘন্টা লেগে যাবে। তো 6:30 7টা বাজে। তো তারা এটা চিন্তা করতে করতে বললো যে আগে আমরা যেহেতু নামছি, তো যেহেতু 7-8 জনের একটা টিম, 8 জনের মতো, তারা বলে যে চলো তাহলে আমরা আগে কিছু খাই এখান থেকে। একটা দোকান খোলা ছিল, তারা এখানে গিয়ে ওই কলা রুটি টুটি যা পায় এগুলো খায় এবং তাদের চা পান খেয়ে তাদের সাথে ওই মানে গ্রামের যেহেতু কৃষক রাসেল ভাই, তারা তখন ওই বিড়ি টিড়ি গুলো খায় আর কি, তারা বিড়ি কিনে নেয়। নেওয়ার পরে তাদের মধ্যে আলোচনা করতে করতে তার মধ্যে দুজন বলে যে তো আমরা এখানে বসে থেকে তো লাভ নেই, সারা রাত তাহলে বসে থাকতে হবে। আর আমরা যেহেতু আস্তে আস্তে দেরি হয়ে গেছে, আমরা টাইম মতো পৌঁছাতে পারবো না গৃহস্থ বাড়িতে, তো আমাদের বকাঝকা শুনতে হবে। তো তাদের মধ্যে দুজন বলে যে তাহলে আমরা এক কাজ করি, আমরা যেহেতু রাত আর এবং আমরা 7-8 জন আছি, তো আমরা আস্তে আস্তে হাঁটতে থাকি। কিন্তু 7-8 ঘন্টার রাস্তা, আমরা সকাল সকাল তাহলে পৌঁছে যেতে পারবো ওই বাড়িতে, যে বাড়িতে যাবো। তারপরে সকালে নাস্তা নাস্তা করে কাজ শুরু করলাম স্বাভাবিকভাবে। তো যেই ভাবনা রাসেল ভাই, সেই অনুযায়ী তারা কাজ করে, তারা তাদের মতো হাঁটা শুরু করে আর কি। তো রাসেল ভাই তারা হাঁটতে হাঁটতে যখন আনুমানিক রাত 3টা 3:30টার মতো বাজে আর কি, এমন একটা সময় তারা ওই গ্রামের কাছাকাছি চলে যায়। মানে অলমোস্ট আমাদের গ্রামের 2-3টা গ্রাম পরেই আর কি ওই বাড়ি আর কি। তো আমাদের গ্রামের ঠিক আগে একটা গ্রামে এসে তারা যখন দেখে যে অনেক রাত এবং ক্লান্ত হয়ে গেছে রাসেল ভাই, অনেকক্ষণ হাঁটছে এবং যেহেতু টানা জার্নি করতেছিল, তো তারা একটু দূরে দেখতে পায় যে একটা গৃহস্থ বাড়িতে আর কি ওই আপনার ওই রাতের বেলায় মানে দেখা যাচ্ছে আর কি উঠানের মধ্যে আপনার ইয়ে জ্বলতেছে আসলে, হারিকেন যেটাকে বলে আর কি, কেরোসিন তেল দিয়ে যেটা জ্বালায়। তো হারিকেন দেখে তারা বলে যে মনে হয় বাড়িতে কেউ জেগে আছে, তো আমরা চলেন সবাই মিলে গিয়ে একটু ওই বাড়ির মালিককে যদি পাই তাহলে একটু রিকোয়েস্ট করে তাদের এখানে থেকে গেলাম, যদি আমার কাছাকাছি চলে আসতে আর বেশিক্ষণ লাগবে না। তারপরে আমরা সকালবেলা ফজর আজানের পরে গৃহস্থ বাড়ি থেকে কাজ শুরু করলাম। তো যেটা ভাবনা আসলে সে অনুযায়ী তারা ওই বাড়িতে যায়। যাওয়ার পরে তারা বাড়িতে উঠোনে ঢোকার মাত্রই, গেট দিয়ে ঢোকার মাত্রই যেটা দেখে রাসেল ভাই, যে একজন বয়স্ক লোক, অ্যারাউন্ড 70 ঊর্ধ্বে একজন লোক, সে ওই বসে বসে হুক্কা যেটাকে বলে রাসেল ভাই, তামাক আর কি, আপনার হয়তো আপনি জেনে থাকবেন। তো ওই হুক্কা খাচ্ছিল আর কি বসে বসে, সে চেয়ারের মধ্যে, একটা ছোট একটা চেয়ারের মধ্যে বসে হুক্কা খাচ্ছিল, ভালো বয়স তার। তো সে ওই জিজ্ঞেস করে যে কোথা থেকে আসছো, ডিটেলস বলার পরে বলে যে হ্যাঁ আমি তো ওই বাড়ি চিনি, তোমরা ওই বাড়িতে কাজের জন্য আসছো, ঠিক আছে। তো রিকোয়েস্ট করে যে আমরা আপনাদের বাড়িতে একটা থাকতে চাইতেছি। সে বলে যে হ্যাঁ সমস্যা নেই, আমরা বাড়িতে দুজনেই আছি, আমি আর তোমার চাচি আর কি, তো আমাদের সামনের একটা ঘর পুরোটাই ফাঁকা, তোমরা থাকতে পারবে, সমস্যা নেই। তো রাসেল ভাই তখন তাদের বলে যে ঠিক আছে তোমরা আসছো এত দূর থেকে, তো তোমরা কাজ করো, হাত মুখ ধোও, আর আমি আমার স্ত্রীকে বলতেছি খাবার দেওয়ার জন্য, তোমরা খাবার টাবার খাও, তারপরে ওই সামনের ঘর দেখে দিব, এখানে গিয়ে ঘুমিয়ে পড়ো সবাই।
তো রাসেল ভাই তো তার হাত মুখ ধুয়ে আসে, এরপরে তার স্ত্রীকে ডেকে তাদের খাবার দিতে বলে। তো তারপর সত্য তার স্ত্রী বস কাছাকাছি ছিল। তো তাদের আসলে রাসেল ভাই সবচেয়ে অবাক করেছে ব্যাপার রাসেল ভাই, ওই রাতের বেলা রাসেল ভাই তাদের আটজনকে যে খাবারটা দেওয়া হয় রাসেল ভাই, মানে একটা বিয়ে বাড়িতে যে ধরনের মানে আয়োজন থাকে আর কি, মানে বিরাট আয়োজন। বিরাট আয়োজন এক কথায় রাসেল ভাই। সব ধরনের খাবারই সেখানে ছিল, দধি থেকে শুরু করে মিষ্টি যা ছিল আর কি সবকিছু ছিল। তো তারা একটু অবাকও হয়, আবার মানে তাদের তো আসলে গ্রামের লোক রাসেল ভাই, তো বছরে মানে একদিন এরকম খাবার তাদের পাওয়া মানে জোটে না আর কি এক কথায়। তো মানে দেখে আর লোভ সামলানো যায় না আর কি, তারা খেয়েতে মানে পেট ভরে খায় আর কি যতক্ষণ মন চায় আর কি খাবার পরে। তো তাদের হাত মুখ ধুয়ে আবার তারা তাদের যে রুমে নিয়ে যায় রাসেল ভাই থাকার জন্য, এখানেও একটা ইয়ের ব্যাপার আছে যে আসলে ওই সময় 55-60 বছর আগে রাসেল ভাই মানে একটা বাড়ির মধ্যে এই ধরনের মানে ব্যবস্থা থাকার জন্য, ঘুমানোর জন্য এই ধরনের ব্যবস্থা মানে থাকতে পারে এটা চিন্তার মতো না আর কি, খুবই আলিশান অবস্থা রাসেল ভাই। তো তাদের যে ঘরে নিয়ে যাওয়া হয় তাদের মানে দোতলা একটা ঘর, তো সেখানে আপনার ওদের যে রুমে থাকতে দেয় ওখানে 2টা খাট ছিল রাসেল ভাই পাশাপাশি, খুবই ভালো মানে সাজসজ্জা করানো আর কি। তো তাদের দেখা দেওয়া হয়, তারা ওইখানে ওই 4 জন করে রাসেল ভাই 2টা খাটে শুয়ে পড়ে আর কি। যেহেতু ক্লান্ত রাসেল ভাই, তারা আসলে শোবার পরপরই রাসেল ভাই ঘুমিয়ে যায়। তো রাসেল ভাই তারা যেটা পরে যে ঘটনা ঘটে সেটা হলো রাসেল ভাই, এর মধ্যে একজনের রাসেল ভাই ফজরের আজানের মানে শুনতে শুনতে তার ঘুমটা ভেঙে যায় রাসেল ভাই। তো সে আজান শুনে যখন মানে চোখ মেলে, সে রাসেল ভাই উপর হয়ে শুয়েছিল, মানে সোজা চোখ দুটো আকাশের দিকে ছিল। সে তাকিয়ে দেখে যে রাসেল ভাই একটা অন্ধকার একটা আকাশ আর কি এক কথায়, তারা ঘরের মধ্যে ছিল, আকাশ তো দেখার কথা না রাসেল ভাই। তো সে এটাতে খুবই অবাক হয় এবং সে চিন্তা করে যে আমি এখানে কিভাবে আসবো, এবং সে তখন একটু অবাক হয়ে যে আমার সাথে যারা ছিল তো তারা কোথায় আর কি। দেখার জন্য সে ডান বামে তাকায়, তো দেখে যে রাসেল ভাই সবাই শুয়ে আছে আর কি, কিন্তু শুয়ে আছে তারা আসলে কোন ঘরের মধ্যে নেই রাসেল ভাই, তারা আছে ওই আপনার ফসল কাটার পরে অনেক বড় যে মানে ক্ষেত যেটাকে বলে রাসেল ভাই, যে জমিটা আছে অনেক খোলামেলা, এবং সেই মাঝখানে একটা শিমুল গাছ যেটার নিচে তারা সবাই ঘুমিয়ে আছে আড়াআড়ি ভাবে, এক একজন এক একদিকে মাথা টাথা দিয়ে, এবং তারা যে বিছানা বালিশ হিসেবে যেটা দিয়েছে রাসেল, সেটা হলো আসলে রাসেল ভাই মাটির চাকাগুলো দিয়ে রাখছে, খুবই মোলাম আরামদায়ক বিছানা মনে করে যেটা ঘুমিয়েছিল রাসেল ভাই, সেখানে তো মাটির চাকা আর কি দেখতেছে। তো সবাইকে টাকাটাই করে রাসেল ভাই উঠায়। তো উঠানোর পরে সবাই খুব অবাক হয়, পরে তারা আসলে ভাবে যে আমাদের কাছে ডাকাতি করে নিল, কিছু নেওয়ার মতো ছিল না রাসেল ভাই। তো তারা তারপরে একটু যে আমরা কোন বাড়িতে ছিলাম একটু খোঁজ নেই। তো তারা বিভিন্ন লোকজনকে জিজ্ঞেস করে, বাজারে গিয়ে বা আশপাশের লোকজন ডেকে, তো কেউ এরকম কোনো বাড়ির সন্ধান দিতে পারে না রাসেল ভাই। তো তারপরে এর মধ্যে ওই গ্রামেরই একজন ছিলেন যিনি ওদেরকে ওই পাশের যে মসজিদ ছিলেন সেখানকার হুজুরের কাছে নিয়ে যায়। তার মনে হয় ভয় পাইছেন, তো হুজুরের কাছে নিয়ে তো হুজুরের কাছে যাওয়ার পরে যেটা হয় রাসেল ভাই, হুজুর সবকিছু শোনার পরে সে যেটা বলে, শুনতে শুনতে একটা মজার ব্যাপার ঘটে রাসেল ভাই সেখানে। রাসেল ভাই একজনের যেটা হয় মানে স্টোরি বলতে বলতে সবাই তার বলছিল, একজন বলছিল, তার মধ্যে একজন আসলে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় রাসেল ভাই। তো ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, তো সে নর্মালি বলে যে ঠিক আছে তোমরা বলো, আমি তাহলে ওয়াশরুম থেকে আসি। তো মসজিদের যে ওয়াশরুম রাসেল সেখানে যায়, যাওয়ার পরে সে বাথরুমে গিয়ে যেটা হয় রাসেল ভাই, যেটা ঘটে সেটা হলো রাসেল ভাই সে বাথরুমে জায়গায় আসলে মানে পায়খানা জায়গায় যেটা বের হওয়ার কথা রাসেল সেটা না বের হয়ে সে যেটা দেখতে পায় আসলে সে মাটি বের হচ্ছে তার পেট থেকে আর কি রাসেল ভাই। তো সেটা দেখে সে বাইরে চলে আসে এবং হুজুরকে যখন ডিটেলস বলতাম, হুজুর বলে যে তোমাদের রাতে যে খাবারটা খাইয়েছিল সেটা আসলে খাবার ছিল না, সেটা আসলে মাটিই ছিল, যেখানে তোমার বাথরুমের সাথে মাটিই বের হচ্ছে। আর তোমাদের এত খাবার যে ইয়েটা ছিল মানে ওর যে উদ্দেশ্য ছিল সেটা হলো মানে যাতে তোমাদের বাথরুমের দরকার হয় রাত্রি বেলা, এবং যখন তোমরা বাথরুমে যাওয়ার জন্য একজন করে বের হবা তখন সে একজন করে তোমাদের খাবে বা মারবে, যেটাই হোক, যে জিনটা ছিল আর কি রাসেল ভাই, ওটা আসলে জিন ছিল যেটা পরবর্তীতে ইয়ে করে। আর যেটা হয় রাসেল ভাই, তো ওরা এটা ইয়ে করার আপনার এরপরে যেটা হয় রাসেল ভাই, এটা শোনার পরে তো এটা আবার ওইখানকার ইয়েভাবে প্রবাদ অনুযায়ী যে নামটা আছে রাসেল ভাই, এটাকে নাকি মক্কেল ভূত বলেন বা জিন বলেন, এটা নাম হলো মক্কেল আর কি, যাতে বোকা বানানো হয়। মক্কেল বলতে আমরা জানি বোকা ইয়ে করা আর কি। তো এটাই রাসেল ভাই ঘটনা। তো এটা আসলে প্রচলিত ওইদিকে, আপনি হয়তো খোঁজ নিলে জানতে পারবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে ভূত FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ইয়েস, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ইটস 12:27 AM আর আমাদের সাথে আছেন আমাদের অতিথিরা, আর ইউ আর লিসনিং টু রেডিও ফুড রেড FM। আমি রাস্তেল আছির সাথে চলছে ভূত FM। আর
সেই সাথে আমাদের নতুন একজন অতিথি আমাদের সাথে এসে হাজির হয়েছেন। আমরা তার কাছে সরাসরি চলে যাচ্ছি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। জি, আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। শাহিন বাশার, আমি জি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আসছি। অনেক দূর থেকে এসেছেন, সেজন্য প্রথমেই আপনাকে অনেক 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 ধন্যবাদ। রাসেল ভাই, আপনাকে অনেক বেশি জি, ধন্যবাদ। চলেন আমরা ঘটনায় চলে যাই। জি রাসেল ভাই। রাসেল ভাই, যে ঘটনাটা সেটা মূলত আমার সাথেই ঘটছে। হুম, সেটা 2018 সাল, মানে গত বছর আর কি। তো আমি মেইনলি হচ্ছে আপনার বিভিন্ন কোচিং সেন্টার গুলাতে আর কি ক্লাস নেই। হুম, তো দেখা যাচ্ছে এই ক্লাসগুলো আমি হচ্ছে শুক্র শনিবার গুলাতে আর কি নেই। অন্য দিন তো আমার ক্লাস থাকে, এই জন্য হচ্ছে নিতে পারি না, শুক্র শনিবার ক্লাস নেই। তো এই 2 দিন ক্লাস নেই বলে হচ্ছে আমার উপর মানে অনেকটা প্রেশার থাকতো ওই টাইমটাতে আর কি। তো একদিন হচ্ছে ক্লাস নিয়ে ফিরতে ঢাকাতে প্রচুর জ্যাম থাকাতে হচ্ছে আমার প্রায় 10:30-11টার মতো বেজে যায়। তো সেই টাইমটাতে হচ্ছে আপনার কিছুটা মানে এরকম একটা অবস্থা, জাস্ট শীতও না, আবার মানে শীত আছে বাট ওই লেভেলের শীত না, আবার কুয়াশা যে অনেক বেশি এরকম না আর কি। তো আমি ক্যাম্পাসে যখন আর কি ঢুকি, আমাদের জাহাঙ্গীরনগরে অনেক বেশি শীত, আপনি যদি যেয়ে থাকেন জি। অবশ্য জানেন যে। তো আমি হচ্ছে যখন ক্যাম্পাসে ঢুকি, তো ওই টাইমটাতে আসলে ক্যাম্পাস বলা যায় যে এক প্রকার ফাঁকাই আর কি, কারণ মানে অনেক শীত থাকাতে 10টা-11টার দিকে এর ভিতরেই হচ্ছে স্টুডেন্টরা ম্যাক্সিমাম হলের ভিতরেই থেকে যায় আর কি, বের কম হয়। তো আমি যখন হাঁটতেছিলাম ক্যাম্পাসের ভিতর ঢুকে, তো মানুষ না দেখে আমি হচ্ছে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে আর কি হাঁটতেছিলাম। তো আমি একটু জায়গাটা সম্পর্কে একটু বলি, সেটা হচ্ছে যে আপনি যদি ওনাকে হচ্ছে সামহাউ মানে কিছু পার্সনকে আর কি হত্যা করে, এবং হত্যাটা খুব নির্মম ভাবে করে আর কি। এটা ক্যাম্পাসে যখন আমি যখন আসছি, তখন হচ্ছে মানে হলের ফার্স্ট ইয়ারে থাকতে আর কি ঘটনাটা শুনছিলাম। তো যে জায়গাটাতে আর কি হত্যা করে, আমি যতটুকু জানি ওই জায়গাটাতে হচ্ছে জুবাইর ভাইয়ের একটা সারণী মতো করা হয়েছে। তো ওইখানে হচ্ছে একটা দেওয়ালে হচ্ছে আপনার জুবাইর ভাইয়ের ছবি এঁকে হচ্ছে ওই দেওয়ালটার নাম দেওয়া হয়েছে যে জুবাইর সারণী। তো ওইটা হচ্ছে 3 রাস্তার মোড়। তো আমি যখন রাসেল ভাই মানে শহীদ মিনার ক্রস করে যখন ওই মোড়টাতে যাব, তো গান শুনতেছে, আমি আমার মতো মানে ওইভাবে কোনো খেয়াল ছিল না, মানে আমি আমার মতো যাচ্ছি খুবই নর্মাল ভাবে। তো হঠাৎ করে আমার চোখটা জুবাইর ভাইয়ের চোখের উপর পড়ে, মানে জুবাইর ভাইয়ের যে ছবি অঙ্কন করা মানে ওই চোখের উপরে যায় পড়ে। তো যখনই পড়ে তখনই আমার মনে করেন যে কয়েক ন্যানো সেকেন্ডের ভিতরে মাথার ভিতরে কাজ করে যে হচ্ছে জুবাইর ভাইকে তো অনেক নির্মম ভাবে হত্যা করা হয় এবং জুবাইর ভাই তো বেঁচে নাই। তো আমি মানে ওইটা যখনই মনে পড়ে তখনই আমি মানে শরীরের ভিতরে একটা মানে কি বলবো যে একটা ভীত আর কি অনুভব করি। তো অনুভব করার পরে আমি সামনের দিকে আগাবো, আমার মনে হচ্ছে কি যে আশপাশ যদি কোনো একজন পার্সন থাকতো বা কোনো ছাত্রছাত্রী থাকতো, তাহলে আমার জন্য অনেক বেশি ভালো হতো, মানে আমি যেতে আমার জন্য কমফোর্ট ফিল হতো। আর জুবাইর সারণী থেকে যে সিএসি আমাদের যে বিল্ডিংটা আছে, ওই বিল্ডিং এর ভিতরে জাস্ট হচ্ছে একটু মনে করেন যে আপনার ঘিঞ্জি টাইপ বলতে আপনার অন্ধকার মতো জায়গা। তো ওই জায়গাটা পাস করতে আমার যখন তাকাই আমি যেটা দেখছি রাসেল ভাই, মানে নর্মালি আমাদের যে কুরবানির টাইমে যে গরুগুলা কুরবানি দেওয়া হয়, অনেক স্বাস্থ্য থাকে, মানে অনেক বড় সড়ো আর কি গরু। তো ওই টাইপের একটা কুকুর, আপনার পুরা কালো একটা কুকুর, একদম খুব আমার মতো অবস্থা। ভাই হচ্ছে আমার 1 বছরের সিনিয়র ছিল, আলামিন ভাই, জাহাঙ্গীরনগরের ভুটানিতে পড়ে। তো ভাইকে যখনই আমি জড়ায় ধরছি, তখন হচ্ছে আপনার ভাই বলছে, আরে শাহিন কিসে মানে বলো আমাকে কিসে। তো আমি ভাইকে খুব মানে ভীতভাবে আর কি বললাম যে ভাই, আমি আসলে জুবাইর ভাই সারণীর এখানে অনেক বড় ধরনের একটা বাজে একটা কুকুর দেখছি, যেটাকে আমি আসলে কুকুর বলে মানতে পারতাছি না, এবং যেটার একটু অনেক ভীত মানে অনেক ভয়ঙ্কর ছিল আর কি, পুরাটাই কালো এবং অনেক বড়। তো ভাই বলতেছে কি যে তোমার হয়তো হ্যালুমিনেশন বা ইটেক্স সামথিং কাজ করতেছে, চলো তোমাকে বিষয়টা ক্লিয়ার করি, চলো ওই জায়গাটাতে দেখে আসি আসলে কোনো কুকুর বা ইটেক্স কিছু আছে কিনা। তো রাসেল ভাই আমরা জাস্ট মনে করেন যে ভাই আমাকে সাথে করেই নিয়ে গেল, মনে করেন 5 মিনিটের ব্যবধান। ভাই যে দেখতেছিল যে আসলে আদৌ কোনো কুকুর ছিল কিনা বা ইটেক্স সামথিং। তো আমরা হেঁটে যখন রাসেল ভাই আপনার জুবাইর সারণীর ওই জায়গাটাতে আবার যখন গেলাম, যে আমরা এদিক সেদিক তাকাচ্ছি, দেখি কোনো কুকুর নাই, মানে ভাইও দেখতেছে না, আমিও দেখতেছি না। তো আমরা মানে শহীদ মিনারের দিকে হাঁটার চেষ্টা করতেছি, তখনও রাসেল ভাই মনে করেন যে পুরা ক্যাম্পাস শীতের দিন মনে করেন যে নিস্তব্ধ একটা ক্যাম্পাস আর কি। তো আমরা দুইজন যখন আলামিন ভাইয়ের আমি যখন হাঁটতেছি, এমন সময়
বিশ্বাস করেন রাসেল ভাই, আমার সামনে দিয়ে ঠিক ওই যে বড় টাইপের আর কি, মানে পুরা আর কি গরুর মতো যে কুকুরটা আমি দেখলাম, ওই কুকুরটা আমার সামনে দিয়ে এগেইন ছুটে গেল এবং খুব দ্রুত মানে বেগে ছুটে গেল আর কি রাসেল ভাই। তো আমি তখনই মনে করেন এক প্রকার চিৎকার দিয়ে বাইরে বললাম যে ভাই আপনি দেখছেন কি, এই যে মাত্র আর কি কুকুরটা গেল। তো ভাই বলতেছে কই না, তো আমি তো কিছু দেখলাম না। তো আমি ভাইকে বললাম না ভাই আমি দেখছি, আমি 100% মানে এখন ক্লাস 9-এ পড়ে, মানে 7 পর্যন্ত লাগাতার হচ্ছিল রাসেল ভাই। এটা 7-এ ওঠার পরে এটা কাজটা করা হয় আর কি, করার পর থেকে এখন মোটামুটি স্বাভাবিক এখন হয়, কিন্তু খুবই কম রাসেল ভাই। ওকে, একটু মানে নর্মাল হয়েছে এখন, অনেকটাই ভালো আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আশা করছি যে আপনাদের এই পর্যন্ত ঘটনা যা শুনলেন তা ভালো লেগেছে, এবং আমি একটু হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি রিফাত বসুন্ধরা থেকে বলছি। তো আমি কলকাতার কয়েকটা ঘটনা আজকে লিসনার্সদের সাথে শেয়ার করতে চাই। তো ঘটনাগুলো আমার এক বন্ধুর মুখ থেকে শোনা, সিজার মুখ থেকে শোনা, আর ঘটনাগুলো ডেলিভারির জন্য। তো কলকাতা মেডিকেল কলেজ অনেক দিনের পুরনো একটা হসপিটাল, অনেক পুরনো, ওই ব্রিটিশ আমল থেকে যখন ফার্স্ট কলকাতা শহর স্টার্ট হয়েছে তখনের একটা হসপিটাল, অনেক এনশিয়েন্ট এবং অনেক পুরনো একটা কমপ্লেক্স। তো ওখানে আন্টি যে কেবিনটাতে ছিলেন ওখান থেকে টয়লেটটা বেশ দূরে ছিল। তো ওখানের যে আয়া মাসিরা আছেন ওনারা আন্টিকে বলে রেখেছিলেন যে যখন টয়লেটে যাওয়ার দরকার পড়বে উনি যেন রাতের বেলা আয়া মাসিদেরকে ডেকে ওনাদের কাউকে একজনকে নিয়ে তারপর টয়লেটে যায়। কিন্তু একদিন রাতে আন্টি টয়লেট পেল, আর আন্টি কি করলেন, আন্টি আর আয়া মাসিদেরকে ডাকলেন না, আন্টি সরাসরি নিজেই চলে গেলেন একা একা। আস্তে আস্তে হেঁটে উনি টয়লেটের সামনে চলে গেলেন। তো উনি যখন টয়লেটে ঢুকছেন তখন দেখলেন যে আরো 20-25 জন মহিলা টয়লেটে ঢুকছে। তো উনি প্রথমে একটু ভয় পাচ্ছিলেন যে একা একা টয়লেটে যাচ্ছে, কিন্তু উনি যখন ওখানে যেয়ে দেখলেন যে আরো 15-20 জন মহিলা ঢুকছে টয়লেটে, তখন উনি মনে একটু সাহস পেলেন। ঠিক আছে, তো উনি ঢুকলেন, ওটা বন্ধ ছিল কিন্তু এখন উনি দেখছেন যেন একটু ভেজানো। তো উনি কি করলেন, উনি যে টান দিয়ে খুলে ফেললেন, খুলে দেখেন যে না কেউ নেই। তারপর উনি আস্তে আস্তে সবগুলো স্টল দেখলেন ভেজানো, সবগুলো স্টল একটা একটা করে খুলে দেখলেন যে না একটার ভিতরেও কেউ নেই। তখন উনি প্রচন্ড ভয় পেয়ে তুই বড় হচ্ছে, যেতে আস্তে আস্তে বিড়ালটা যখন জঞ্জালের কাছে যেয়ে পৌঁছালো তখন বিড়ালটা একটা প্রায় 4-5 ফিট লম্বা একটা বাঘের সাইজ নিয়ে নিল, পুরো একটা বাঘের আকৃতি ধারণ করলো। এটা দেখে তো আন্টিও তখন ছিলেন সামনে, আন্টির বাবা, ওনারা বেশ ভয় পেয়ে গেলেন। তো ওনাদের কথাবার্তা শুনে আবার আন্টির মাও চলে আসছেন, উনিও দেখলেন, দেখে ওনারা সবাই ভয় পেয়ে গেলেন। তখন আন্টির মা ওনাদেরকে বলছে ঠিক আছে তোমরা তাড়াতাড়ি ঘরের ভেতরে চলে আসো, কিছু করতে হবে না। এরকম করতে করতে আস্তে আস্তে জঞ্জালটার কাছে যে বাঘটা মিলিয়ে গেল। তো এটা ছিল আন্টির আরেকটা ঘটনা। তো এটা কি ছিল বা কেন হয়েছিল এটার এক্সপ্লেনেশন আসলে নেই কারো কাছেই, কিন্তু এই ঘটনাটা আসলে আন্টির নিজের চোখে এক্সপিরিয়েন্স করা। আমি যখন শুনছিলাম, আমি হয়তো আন্টির মুখে নিজে না শুনলে, সিজা যখন আমাকে বলছিল আমি আন্টির মুখে শুনছিলাম, আন্টিও পাশ থেকে ওর কোনো ভুল হলে আন্টি কারেক্ট করে দিচ্ছিল। তো এটা যদি আমি নিজের মুখে না শুনতাম আন্টির, আমি কখনো এটা বিশ্বাস করতাম না। কিন্তু একজন নিজে এক্সপিরিয়েন্স করেছে, এরকম বয়স্ক একজন মানুষ, এটা তো আর মিথ্যে হতে পারে না। তো এই জন্য পিরিয়ডের দিনগুলোতে পছন্দের বিষয়গুলো হয়ে ওঠে বিরক্তিকর, তাই তোমার স্বস্তির জন্য এক্সট্রা কেয়ার নিয়ে পাশে আছে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। তোমাকে রিয়েলি বোঝে। Face it. Radio মানেই ফুর্তি। Booth FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা। গাজীপুরের যে এখন যে ক্রাউডেড যে ব্যাপারটা, এটা কিন্তু ছিল না তখন, আসলে অনেক উন্মুক্ত একটা প্লেস ছিল গাজীপুর। সো আমার যে যার কাছ থেকে আমি আসলে ঘটনাটি সংগ্রহ করি তার বাসা গাজীপুরের টঙ্গীর কোন একটি স্থানে, আমি আসলে নামটি মেনশন করছি না রাসেল ভাই। তো তার বাসায় তার দুঃসম্পর্কের একটি মামা, সে তার বাসায় থাকতেন এবং সেখান থেকে সে পড়ালেখা করতেন। সো ওনার একটা বিশেষ গুণ ছিল কি, উনি অনেক সুন্দর বাঁশি বাজাতেন। জি, অনেক সুন্দর বাঁশি বাজাতেন, এবং সে দিনের বেলায় আসলে বাঁশিটা বাজাতেন না, সে বাঁশি বাজাতেন রাতের বেলায়। এবং যখন সে বাঁশি বাজাতেন সে একটি নীরব কোনো একটা স্থান সে আসলে বেছে নিতেন, যেমন হাওরের পার বা বিলের পার। সো লোকটি ছিল অনেকটা শান্ত স্বভাবের এবং খুবই ভালো একজন মানুষ ছিলেন। জি। তো সে সেখানে
থাকে, তাদের বাসায় থাকে সে বেশ কয়েক বছর। তো তারপর সে হঠাৎ করে একদিন সে বিয়ে করে ফেলে। জি। সে বিয়ে করে ফেলে এবং তাদের বাসায় সে চলে আসে তার বউ সহ, একদম জি। তার ওয়াইফকে সহ নিয়ে চলে আসে এবং তার সপ্তাহখানেক পরে সে তাদের বাসা থেকে কাপাসিয়া, গাজীপুরের একটি জায়গা, তো কাপাসিয়ায় সে ওখান থেকে চলে যায়। জি। সো তারপর আমি যার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করি, আসলে সে তার নামটি আসলে শেয়ার করতে বারণ করেছেন, যার কারণে আসলে আমি নামটি শেয়ার করতে পারছি না রাসেল ভাই। তো সে তার বাঁশি এর আগেও শুনেছে, তো তার হঠাৎ করে ইচ্ছা হয় যে সে বাঁশি বাজানো শিখবে। সো বাঁশি বাজানো শিখবে। সো সে আসলে কয়েকটা বাঁশি সে কিনে নিয়ে আসে এবং সে একা একা ট্রাই করে, বাট তার হচ্ছিল না। সো তারপর সে ওখানকার স্থানীয় একজন গুরুজি আছে, তো তার কাছে সে তালিম নেয়, বাট আসলে মানে ওই রকম সুর সে পাচ্ছে না আসলে যেটা সে চায়। সো সে তার মামার খোঁজ শুরু করে, সে বিভিন্ন জায়গায় খোঁজ করে এবং কাপাসিয়াতেও যায়, বাট তার এক্স্যাক্টলি যে লোকেশন যেটা সেটা সে ট্র্যাক করতে পারছিল না। আর আমরা জানি যে ওই সময়ে আসলে কমিউনিকেশন যে সিস্টেমটা এটা এতটা ডেভেলপ ছিল না আজকের মতো। সো তারপরে কেটে যায় বেশ কিছুদিন। সো অ্যাট লাস্ট সে তার অ্যাড্রেস খুঁজে পায় এবং যায়, তার সাথে দেখা করার পরে তার মামাকে সে রিকোয়েস্ট করে যে তাকে যেন বাঁশি বাজানোটা শেখানো হয়। তখন তার মামা তার এই রিকোয়েস্টটি শুনে এবং ওনার মামার যে ওয়াইফ আছে ওনার দিকে এসে একবার তাকায়, বাট ওনার যে মামি কোনোভাবেই আসলে সম্মতি দিচ্ছিল না, মৌখিকভাবে না, বাট সে না করছিল, সে ফেস এক্সপ্রেশনের মাধ্যমে। কিন্তু সে তার ভাগ্নেকে আসলে অনেক আদর করার কারণে তার রিকোয়েস্টে আসলে ফেলতে পারে না। সো সে বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি শেখাবো, সো কালকে রাতে তুমি আসো আমার সাথে। সো তারা চলে যায় কাপাসিয়ার একটি নির্জন স্থানে, ওটা একটা হাওরের মতো। সো সেখানে তারা চলে যায় এবং সেখানে ছোট একটি ডিঙি নৌকার মতো ছিল। তো তারা দুজন সেই ডিঙি নৌকার উপরে উঠার পরে সো তার মামা এক পাশে আর সে আরেক পাশে বসে। সো বসার পরে তখন তার মামা তাকে বলে, ওকে ঠিক আছে, তুমি এখন আমি যেভাবে বাঁশিটা বাজাবো তুমি আমার এই টোনগুলো নোট করার চেষ্টা করো। তখন সে বলে আচ্ছা ঠিক আছে। তখন তার মামা তার বাঁশিতে সুর তুলে এবং আমাকে উনি যেভাবে বলল যে এমন সুর সে এর আগে কখনো শোনেনি, মানে এটি একটি অদ্ভুত রকমের একটি মানে বাঁশির সুর। সো সে আসলে চোখ বন্ধ করে আসলে বাঁশির সুরটা সে শুনতে থাকে এবং নোট করার চেষ্টা করে। সো কিছুক্ষণ পরে সে অনুভব করে যে জিনিসটা সেটা হচ্ছে যে তার নৌকায়, মানে আমরা তো জানি যে নৌকা যদি পানির উপরে থাকে রাসেল ভাই সেটা কিন্তু দোল খায়, তার নৌকাটা কোনো দোল খাচ্ছে না। সো দোল খাচ্ছে না, সে এটা ফিল করে সে তার চোখটা খুলে, যখনই সে তার চোখ খুলে সে দেখতে পারে যে তার যে মামা অপোজিট সাইডে যে সে বাঁশি বাজাচ্ছিল ঠিক তার ওপরে অনেকগুলা আলোর বিন্দু, আমরা জানি যে এলইডি লাইটের মতো অনেকগুলো আলো, এবং সেগুলো আপনার হইতেছে ওয়েভিং করতেছে ঢেউয়ের মতো। সো যখন সে এই জিনিসটা দেখার পর সে তার উপরের দিকে তাকায়, তার মাথার উপরে তাকায় এবং দেখে সেম জিনিসটা তার মাথার উপরে, এবং সে প্রচন্ড ভয় পায়। প্রচন্ড ভয় পাওয়ার পরে সে একটা চিৎকার দেয় ওখানে। সো সে যখন ওখানে চিৎকার দেয়, সো সাথে সাথে ওই লাইটগুলো সবগুলো আকাশের দিকে উড়ে যেতে থাকে এবং তারা যে নৌকাটার উপরে আসলে বসেছিল সে নৌকাটা সজোরে পড়ে যায় পানির মধ্যে। এবং সে আমি যার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছি সে মাথায় আঘাত পায়, নৌকার যে সাইড আছে সেখানে তার মাথায় বাড়ি লাগে এবং সে আঘাত পায়। তো তারপর তার যে মামা আছে তার মামা সজোরে বলে ওঠে যে তোমাদের অনেকবার আমি বলেছিলাম যে আমার সাথে যদি কেউ আসে এভাবে কখনো তোমরা সামনে আসবে না আর এভাবে তোমরা ডিস্টার্ব করবে না, সো তারপরেও তোমরা শুনলে না। সো সে অনেকটা মানে রাগান্বিত ভাবে সে কথা বলে। সো তারপর তারা চলে যায় বাসায়। তারপর চলে যাওয়ার পর তার ভাগ্নেকে সে বলে যে আজকে যে ঘটনাটা ঘটলো এটা তুমি আসলে কারোর সাথে শেয়ার করো না, আর তুমি আমার কাছ থেকে শেখার দরকার নাই, তুমি ভয় পাবা। সো তুমি বেটার তুমি অন্য কারোর কাছ থেকে তুমি বাঁশি বাজানো শেখাটা কমপ্লিট করো। কিন্তু আমি যার কথা বলছি যে উনি নাসরবান্দা ছিলেন, উনি বললেন যে না যাই হোক আমি এটা দেখে ছাড়বো আর আপনার কাছ থেকে আমি শিখবো।
তো তারপর মানে উনি কোনোভাবেই তাকে ছাড়লেন না। তারপরে তার মামা তাকে বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি আগে সুস্থ হও, তারপর এটা দেখা যাবে। সো তারপরে 2 দিন পার হয়। 2 দিন পার হওয়ার পরে তারা বলে যে ঠিক আছে, ওই দিন যখন এই ঘটনাটা ঘটছে ওই পানির উপরে নৌকার মধ্যে, সো আমরা ওদিকে আর যাবো না, আমরা ডাঙায় কোথাও আজকে প্র্যাকটিস করব। সো তারপর তারা চলে যায় আর একটি মানে শুকনা জায়গা, একটি মাঠের মতো, খোলা মাঠের মতো, সেখানে আপনার মানে খুব ওই যে বালির মতো আর কি, মানে চারপাশে ঘাস, বাট ওই জায়গাটা বালির মতো, বাট আপনার একটু শুকনা টাইপের, অনেক সুন্দর একটা জায়গা, কার্পেটের মতো। তো সেখানে তারা বসার পরে তার মামা আবার বাঁশিতে সুর তুলে। যখন তার মামা বাঁশিতে সুর তুলে তার কিছুক্ষণ পর সে দেখতে পায় যে তাদের যে প্লেস, সেই প্লেস থেকে প্রায় 20 থেকে 30 ফিট দূরে মানে একটা মিররের মতো হলো সেখানে, এবং সেখান থেকে একটি মেয়ে ওই মিরর ওখান থেকে বের হয়ে আসলো, এবং তার পরনে ছিল, সে বলল যে তার পরনে ছিল গোলাপি রঙের একটি জামা, আর তার শরীর থেকে মানে ওই অনেক আলোর বিচ্ছুরণ ঘটছে। তো এর মধ্যে একটা অবাক করা একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে সে বলল যে মেয়েটি ওখান থেকে বের হয়ে আসলো, হ্যাঁ, সেই মেয়েটির চেহারার সাথে তার মামার যে ওয়াইফ তার চেহারার অনেকটাই মিল। সো মেয়েটি যখন বের হয়ে আসলো এবং একটু কাছে আসতে, তখনই তার মামা মানে তার বাঁশির সুর থামিয়ে দিয়ে বলল যে তোমাকে না বলেছি যে তুমি এভাবে আসবে না, আর যদি তোমার বাঁশি শুনতেই হয় সেটা তুমি দূরে গিয়ে শুনো। সো তারপর ওই দিন এভাবে গেল, তারা আবার বাসায় ফিরে আসে। বাসায় ফিরে আসার পরে তার মামা তাকে বলে যে আসলে আমি চেষ্টা করেছিলাম যে তোমাকে শেখানোর জন্য, মনে হয় হবে না। সো আর এখানে যে ব্যাপারগুলো ঘটলো সেগুলো আসলে তুমি আসলে কারোর সাথে শেয়ার করো না, আমি জীবিত থাকা অবস্থায় তুমি কারোর সাথে শেয়ার করো না। তারপরেও সে বলল যে আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে বেসিক কিছু টোন আমাকে শেখান, যেগুলো দিয়ে আমি মানে পরবর্তীতে একজন শিল্পী হতে পারি আর কি। সো সে তারপরেও সে তার মামার কাছে কিছুদিন থাকে এবং কিছু শিখে, তার মামার কাছ থেকে কিছু নোট করে। বাট সে যে জিনিসটা বললো যে এখনো সে তার মামার মতো পারফরমেন্স করতে পারে নাই, এবং সে বলে যে আমি আমার মামার 10% আমি যাইতে পারিনি। এই ছিল রাসেল ভাই আমার প্রথম ঘটনা। সো ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপরে আপনার ঘটনা যাব। আশা করছি যে তার ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। জি, আমি তুষার, এসেছি মিরপুর 1 থেকে। জি। তো আমি এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। তো এইটা 2013 সালের একটা ঘটনা। এটা আমার সাথে ঘটে আমার গ্রামের বাসায়। আমার গ্রামের বাসা গাইবান্ধা জেলায় সাগাটা থানায়। তো ওইখানে আমি 2013 সালে আমাদের গ্রামের বাসাটা একটু বর্ণনা দিয়ে দিই। তখন আমাদের গ্রামের বাসায় একটা সামনে ছোট্ট একটা নদী ছিল, নদীটার নাম আলাই নদী। জি। তো ওই নদীর কারণে আর কি পারাপারের কোনো ব্রিজ ছিল না নদীতে। শীতকালে নদীতে পানি খুব কম থাকতো, এই জন্য আমরা অনেক সময় পানি কম থাকলে শীতকালে নদী পার হয়ে ওখান থেকে গ্রাম থেকে বাজারে যেতাম, কারণ ওই রাস্তাটা শর্টকাট হইতো। আর একটা রাস্তা ছিল ওইটা একটু ঘুরে হইতো, জন্য সবাই নদী পার হয়েই যাতায়াত করতো। তো এই রাস্তাটাতে আমাদের গ্রাম থেকে বাজার পর্যন্ত এই ভিতরে কোনো বাড়ি ছিল না। এক পাশে ছিল নদী রাস্তার এবং অন্য পাশে ছিল ধানের ক্ষেত। তো এবং বাজার এবং আমাদের বাড়ির মাঝামাঝি অবস্থায় একটা অনেক পুরাতন একটা কবরস্থান ছিল, যেটা মোল্লেভিটা নামে পরিচিত, অনেকেই চিনবেন আমাদের এলাকার। তো এই নামকরণটার কারণ হচ্ছে যে গ্রামে অনেক আগে যে মোড়লরা ছিল তাদের ওখানে কবর দেওয়া হইতো, যদিও পরবর্তীতে আর কবর দেওয়া হয়নি, কিন্তু ওখানকার নদীর ভাঙনে কবর স্থানের অর্ধেকটা নদী ভাঙনের মধ্যে চলে গেছে। তো এর আগে 3-4 দিন আগে একটা ছেলে বিষ খেয়ে আত্মহত্যা করছিল এবং তাকে ওখানে কবর দেওয়া হয়। ওখানে বিশাল একটা গাছ ছিল, সেই গাছের নিচে ওখানে কবর দেওয়া হয় রাস্তার সাথেই। তো আমাদের নানির বাসা ছিল বাজার থেকে আরো 2 কিলোমিটার দূরে। তো ওখানে সবাইকে আমাদের পরিবারে ইনভাইট করার কারণে সবাই চলে যায়, আমি একা থেকে যাই বাড়িতে। তো আমি সন্ধ্যার সময় ঠিক মাগরিবের আজানের পরে নানির বাড়ির উদ্দেশ্যে আমার গ্রাম থেকে বের হই। তো আমি তখন শীতকাল, মোটামুটি শীত পড়া অবস্থা, তো নদীতে পানি কম, আমি নদী পার হয়ে ওই রাস্তা দিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিই।
তো আমি যখন যাচ্ছিলাম তখন হালকা একটু অন্ধকার হয়ে গেছিল। তো আমি ওই কবরস্থানটাতে যখন যাই, তো যাওয়ার পরে আমি রাস্তাটা যখন পার হচ্ছিলাম তখন কবরস্থান থেকে অনেক আগরবাতির গন্ধ ছড়াচ্ছিল। তো আমি ভাবলাম যে হয়তো 2-3 দিন আগে একটা নতুন কবর দেওয়া হয়েছে, এই কারণে হয়তো আগরবাতির গন্ধটা এত প্রকট এখানে। তো আমি বিষয়টা সাধারণভাবে নিয়েই রাস্তা দিয়ে হাঁটছিলাম। তো হাঁটার এক পর্যায়ে আমি যখন ওই কবরস্থানটা থেকে মানে কবরটা থেকে প্রায় 10-12 হাত সামনে চলে গেছি, এমন অবস্থায় মনে হচ্ছে যে আমার পিছনে কেউ একজন হাঁটছিল, মানে এরকম একটা অনুভব করতেছিলাম আমি। তো আমি তখন চিন্তা করলাম যে আমার গ্রামের বাড়ি থেকে অনেকেই হয়তো দেখা যাচ্ছে বাজারে যাবে। তো আমি পিছনে ফিরে তাকাইলাম যে দেখি চেনা কেউ বাজারে যাচ্ছে কিনা। তো আমি যখন পিছনের দিকে তাকাই তখন যেহেতু হালকা অন্ধকার ছিল, তার মধ্যে দেখতে পাচ্ছিলাম যে 4 জন লোক একটা লাশ বহনকারী যে খাটিয়াটা থাকে কাঠের, সেই খাটিয়াটা নিয়ে আমার পিছনে হাঁটতেছিল। তো আমি তখন চিন্তা করলাম যে আসলে যদি কেউ মারা যায় গ্রামে তাহলে তো আমার জানার কথা, কিন্তু আমি তো এটা মানে জানি না। এবং সবচেয়ে অবাক করার বিষয় যে তারা লাশটা নিয়ে কবরস্থানটা পার হয়ে চলে আসতেছে। তারপরে আমি ভাবলাম যে আমি যখন কবরস্থানটা পার হয়ে আসি তখন তো ওখানে কোনো নতুন কবর খোঁড়া দেখিনি। তো আমি একটু সামনের দিকে যখন হাঁটতেছিলাম তখন দেখলাম যে তারা অলরেডি কবরস্থানটা পার হয়ে আমার অনেকটা কাছে চলে আসছে। তো কাছে চলে আসার পরে এমন একটা অবস্থা হয় যে তারা আমার গায়ের উপর দিয়ে লাশটা নিয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি হয়। তো আমি রাস্তার পাশে দাঁড়াই। তো দাঁড়ানোর পরে ওনারা আমার সোজায় বাম পাশে থাকে, আমি ডান পাশে হাঁটতেছিলাম। তো আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে আঙ্কেল কে মারা গেছে, কিন্তু তারা কেউ আমার দিকে তাকালো না এবং কোনো কথাও বললো না। তারা 4 জন শুধু সোজা সামনের দিকে দেখতেছে এবং হাঁটতেছে। আমি তখন ভালোভাবে খেয়াল করলাম যে খাটিয়ার পরে যে লাশটা আছে সেই লাশটার হচ্ছে মুখটা বের করা, মানে কাফন পুরাটাই কাফন করা, বাট মুখের জায়গাটা খোলা। এবং মুখে মনে হচ্ছে যে অনেকগুলো ধারালো ছোরা দিয়ে যদি কাটা হয় যেমন একটা অবস্থা হবে সেই রকম, এবং সেগুলো থেকে রক্ত ঝরছে এবং সেই রক্তটা আস্তে আস্তে রাস্তায় পড়ছে খাটিয়া থেকে। তো তারা আমার সামনে চলে গেল, আমি তখন তাদের পিছনে, তারা আমার সামনে হাঁটতেছে, আমি তাদের পিছনে হাঁটতেছি। এবং লোকগুলোকে আমি কখনো মানে চিনি না যে কোথায়, বা আগে কখনো দেখিনি লোকগুলোকে। তো আমি পরে জিনিসটা খেয়াল করলাম যে আসলে দেখি তো যে রক্তগুলো যে পড়তেছে এগুলো কি রাস্তায় কোনো দাগ আছে কিনা। তো আমি তখন রাস্তায় দেখলাম যে হ্যাঁ, রক্তগুলো যে পড়তেছে সেই রক্তের দাগগুলো তখনও রাস্তায় আছে। তো আমি চিন্তা করলাম যে অনেক সময় লাশ এইভাবে নিয়ে যাওয়া হয় গ্রাম থেকে গ্রামে, কিন্তু মৃত মানুষ থেকে তো রক্ত এইভাবে বের হওয়ার কোনো কথা না। তো আমার কাছে ফোন ছিল, আমি ফোন বের করলাম, যে ভাবলাম নানির বাসায় ফোন দিই যে কেউ এসে আমাকে নিয়ে যায়। কিন্তু আমি যখন ফোন বের করলাম তখন ফোনটা একদম অফ ছিল। তো তারপরে আমি অনেক চেষ্টা করলাম ফোনটা অন করার জন্য, কিন্তু ফোনটা অন হচ্ছিল না। এই প্রচন্ড শীতের মধ্যে আমি অনেক ঘামতেছিলাম। যাই হোক, আমরা ওইভাবেই হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে এর মধ্যে ওনারা কোনো কথা বলেনি কারোর সাথে, পিছনেও তাকায়নি, ওনারাও হাঁটতেছে, আমিও ওনাদের পিছনে পিছনে হাঁটতেছি। তো একটা পর্যায়ে যখন আমরা লোকালয়ের কাছে মানে বাজারের কাছে চলে আসি, তো একদম রক্তবর্ণের মতো লাল, আর হচ্ছে সেই অবস্থাতে তো আর গাল দিয়ে হচ্ছে রক্তগুলো বের হয়ে পড়তেছিল। তো এরপরে আর কি লোকালয়ের কাছে আসার সাথে সাথেই তারা আমার সামনে থেকে একদম মিলিয়ে যায়। তো আমি বাজারে আসার পরে বাসায় মানে নিজে ফোন বের করে দেখি হ্যাঁ ফোনটা অন আছে। তো আমি বাসায় ফোন দেই, দিয়ে আমাকে বলি নিয়ে যাওয়ার জন্য। তো আমাকে যখন বাসায় নিয়ে যাওয়া হয় তো তখন আমি সবার সাথে ঘটনাটা শেয়ার করি যে আজকে আমার সাথে এরকম একটা ঘটনা হয়েছে। তো তখন আম্মু আমাকে বলে যে ওনার যখন নতুন বিয়ে হয়, বিয়ের পরে উনি জিন দ্বারা পজেসড হয়েছিলেন একবার। তো আমার দাদা অবশ্য জিন ছাড়াইতে পারতেন, তো তিনি আম্মুকে ওই জিন থেকে মুক্ত করেন। কিন্তু এতদিন আম্মু আর কখনো ওনাকে দেখেনি, মানে ওই জিনটাকে। আম্মুর যে জিনিসটা হয়তো ওনাকে যখন জিনে পজেসড করতো তখন উনি দেখতেন যে নদী দিয়ে একটা লাশ ভেসে যাচ্ছে এবং লাশটার ওই মুখটা বের করা এবং সেই মুখ থেকে রক্ত পড়তেছে, এরকম একটা জিনিস দেখতেন। অথবা কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন দেখতেন রাস্তার পাশে কাফন করা ওই লাশটা এবং মুখ থেকে রক্ত পড়তেছে। এটা শুধু আম্মুই দেখতেন, আর কেউ দেখতেন না। তো আমি আগে এই ঘটনাটা জানতাম না। আমি শেয়ার করার পরে আম্মু আমাকে বলে যে হ্যাঁ আমার সাথে এরকম ঘটনা ছিল, আমার এটা কখনো বলা হয়নি কাউকে।
তো এরপরে আর কি আমি প্রচন্ড ভয় পাই এই ব্যাপারটা নিয়ে, আমাকে বাড়ি থেকে বেরোনো নিষেধ করে দেয়। তো এর কিছুদিন পরে, প্রায় 15-20 দিন পরে, আমি আমার কাজিনদের সাথে বাজারে যাই। তো বাজার থেকে আবার আস্তে আস্তে রাত 11টার মতো বেজে যায়। তো আমরা তখন 3 জন ছিলাম, একসাথে আসতেছিলাম। তো ওখানে আরো একটা পুরাতন কবরস্থান ছিল নানির বাসায়। তো ওই জঙ্গল টাইপের ছিল, অনেক বাঁশঝাড় ছিল। ওর ভিতর দিয়ে যখন আমরা আসতেছিলাম, হঠাৎ আমার ছোট একটা মামাতো ভাই ছিল, ও বলতেছিল যে ভাইয়া দেখো আমাদের পিছনে কেউ একজন হাঁটতেছে। তো আমরা 3 জনই একসাথে পিছনের দিকে তাকাই এবং দেখি যে একটা লোক হাঁটতেছে আমাদের পিছন পিছন। তার পুরো শরীরটা কালো একটা চাদর দিয়ে ঢাকা এবং তার পাশে একটা বড় একটা কুকুর ছিল এবং কুকুরটাও কালো কালারের ছিল, পুরা কালো কালারের। তো এখন আমি প্রথমে চিন্তা করলাম যে গ্রামের কেউ হবে হয়তো। তো আমি ওনাকে ডাক দিলাম যে কে আপনি, এত রাতে কি করেন এখানে? তো উনি আমার কথা না শুনে, মানে শোনার পরেই উনি ওই কবরস্থানের ভিতরের দিকে হাঁটা শুরু করলো, বাঁশঝাড়ের ভিতর দিয়ে। তো আমি চিন্তা করলাম কি ব্যাপার, আমি লোকটাকে জিজ্ঞাসা করলাম যে কে। সে আবার আমাদের কথা শুনে কবরস্থানের ওই দিকে যাচ্ছে কেন, জঙ্গলের দিকে। তো আমরা 3 জনও তখন কি করলাম, ওই লোকটার পিছনে হাঁটা শুরু করলাম। তো ওই লোকটার পিছনে যখন হাঁটা শুরু করলাম, কিছু দূর যাওয়ার পরে আমরা কবরস্থানের যখন পুরোপুরি ভিতরে ঢুকে গেলাম, বাজারের ভিতরে, তো সামনে একটা অনেক মজা পুকুর ছিল, একটা বিশাল বড়। তো ওখান থেকে আর পার হওয়ার কোনো রাস্তা নেই। যদি ওই লোকটাকে আবার ফিরে আসতে হয় তাহলে আমরা যে পথে গেছি আবার ওই পথ দিয়ে তাকে ফিরতে হবে। কিন্তু আমরা যখন ওই মজা পুকুরটার সামনে গেলাম তখন দেখলাম যে না, ওই লোকটাও নেই, ওখানে কোনো কুকুরের অস্তিত্বও নেই, কিছুই নেই ওখানে। তো আমার কাজিনরা এটা দেখার পরে আর কি বেশ ভয় পেল। তো আমিও একবার এই ঘটনাটা ঘটার পরেও আমিও বেশ ভয় পেলাম যে আসলে কি হচ্ছে আমার সাথে আজকে আবার এতদিন পরে। তো আমি আবার ওদের সাথে ঘুরে বাসায় চলে আসি। এরপরে কিছুদিন পরে আবার আমি আমার কাজিনের সঙ্গে এক জায়গা থেকে আসতেছিলাম, তখন বাইকে ছিলাম, তখনও রাত প্রায় 11টা-12টা এরকম একটা সময় ছিল, মধ্যরাতের দিকে। তো আমার কাজিন আমাকে বলতেছিল যে আচ্ছা আমরা কি একই রাস্তায় বারবার বাইক চালাচ্ছি নাকি? তো আমি বললাম যে না ভাই, আমরা তো একই রাস্তায় বাইক চালাচ্ছি না। তো বলতেছে আচ্ছা দেখ তো, বাম পাশে একটা লোককে আমি মনে হচ্ছে যে 5 মিনিট পর পর লোকটাকে আমি ক্রস করে যাচ্ছি। তো আমি বাম পাশে তখন তাকালাম, দেখলাম যে প্রথমবার আমি যে লোকটাকে দেখেছিলাম কালো কুকুর সহ সেই লোকটা। তো আমরা আবার 5-6 মিনিট পরে আবার দেখতেছি যে রাস্তার বাম পাশে আবার ওই লোকটা দাঁড়ায় আছে কুকুর সহ। তো আমি তখন ভাইয়াকে কিছু বলিনি। তো আমরা বাড়িতে আসার পরে আমি আব্বু আম্মুকে আবার ঘটনাটা শেয়ার করলাম যে এখন এই রকম সমস্যা আমার হচ্ছে, আগের সমস্যাটা নেই, বাট এই সমস্যাটা আমার সাথে হচ্ছে। তো তখন তারা আমাকে একটা হুজুরের কাছে নিয়ে যায়। তো হুজুরের কাছে যাওয়ার পরে ওনাকে আমি সব ঘটনাগুলো শেয়ার করি। তো উনি তখন বলে যে আমার দাদার সাথে একটা জিন ছিল, আমি যাকে এখন দেখি কুকুর সহ, সেই জিনটা আসলে সেই দাদার সাথে থাকা জিনটাই। উনি অনেক ভালো জিন, আমাকে প্রোটেক্ট করার জন্যই আর কি আমি যখন রাত্রে বের হই তখন ওনাকে দেখতে পাই। তো হুজুর আমাকে বলে দেয় যে কখন। চট্টগ্রাম থেকে বলছি। আজকে ছোট একটা ঘটনা বলি। এটা আমার মায়ের কাছ থেকে শোনা। মা জেনেছেন আমার নানির কাছ থেকে। ঘটনাটা আমার মায়ের মেজো খালাকে নিয়ে ঘটা একটা ঘটনা, খুবই পজিটিভ একটা ঘটনা। এখানে ভয় বা এরকম কোনো বিষয় না, খুবই পজিটিভ। সব ঘটনায় আসলে নেগেটিভিটি থাকে না, কিছু কিছু ঘটনা শুরুর দিকে নেগেটিভ মনে হয় বাট রেজাল্টটা অলওয়েজ পজিটিভ আসে। তো আমার মায়ের মেজো খালা, ওনারা ওই সময় তো আসলে মেয়েরা তো পড়ালেখা করতো না, বাংলা মাধ্যমে পড়ালেখা আপনি বাদ দিন, আরবি পড়ালেখা অনেক সময় হয়ে উঠতো না, গিয়ে দিয়ে দিত খুব আর্লি এজে, ওনাকেও তেমন দিয়ে দেয়। তো কোরআন তালাওয়াত বাংলা তো সম্ভবই হয়নি, কোরআন তালাওয়াত করা, নামাজ শেখা এগুলো আসলে ওনাকে দেওয়ার হয়নি। তো আমার মামা তখন খুবই ছোট, যাওয়া আসা করতেন, নানা বাড়িতে গেলে লং টাইম থাকতেন। আমার নানি জান আবার খুব বেশি সংসার ছেড়ে এদিক ওদিক থাকার সুযোগ হতো না, বিশাল গৃহস্থী বাড়ি, যার কারণে যখনই সময় পেতেন গিয়ে একটু লম্বা সময় থাকতেন, 10 দিন 15 দিন। তো আমার নানি জান সেরকম একবার গেলেন, ছিলেন কয়েকদিন। এখন হঠাৎ করেই সন্ধ্যার আগে বোধ হয় আমার মায়ের মেজো খালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সে সময় এরকম কেউ হারিয়ে গেলে মানুষ প্রথমেই সেন্স একটা জিনিস আনতো যে জিনের কোনো সমস্যা হবে, ঘুমটুম করে ফেললো, কোথাও নিয়ে গেল, এগুলো খুবই নর্মাল ঘটনা। তো সেই সেন্সে সবাই খোঁজাখুঁজি শুরু করলো, হুজুরকে খবর দিল, হুজুর আজান দিলেন। যে যে কর্নার থেকে আসলে ওনাকে গুম করা যাবে বলে ধারণা করা হচ্ছে, সব রকম কর্নারে গিয়ে আজান দেওয়া, ওনাকে খোঁজা ডাকা, যেই সব প্রসেসিং করতে হয় সবই করা হলো, বাট ওনাকে পাওয়া গেল না। দেন একবার খুঁজে শেষ করে সবাই চিন্তা করলো যে অনেক সময় আজান দেওয়ার পর ওই ব্যক্তিকে ফেরত দেওয়া হয়,
তো আমরা আবার নতুন করে খোঁজা শুরু করি, দেন সবাই আবার নতুন করে খোঁজার জন্য বের হলো। এত জায়গায় খুঁজে ওনাকে পাওয়া গেল না, ফাইনাল ওনাকে পাওয়া গেল সেখানে যেখানে ওনাকে যেতে দেখেছিলেন কেউ, অর্থাৎ সন্ধ্যার আগে একজন ওনাকে ওয়াশরুমে ঢুকতে দেখেছিল। ওয়াশরুমে একবার না 1000 বার দেখা হয়ে গেছে, বাট তখন পাওয়া যায়নি। এখন ফাইনাল একজন বললো যে ওয়াশরুমটা আর বাকি রাখবো কেন, এত জায়গায় দেখলাম, ওয়াশরুমটা আবার দেখে ফেললাম। তো অনেক অনীহা প্রকাশ করলো যে না দরকার নাই, অনেকবার দেখলাম। তারপরে গেল এবং ওনাকে ওখানে পেল। উনি একদম দাঁড়ানো অবস্থায় ছিলেন, মনে হচ্ছে উনি দাঁড়িয়ে ঘুমাচ্ছেন, এমন একটা সিচুয়েশন। দেন ওনাকে গিয়ে ধরার সাথে সাথে পড়ে গেল। তো আমার মায়ের মেজো খালার হাজবেন্ড ওনাকে ওখান থেকে নিয়ে এলেন, কোলে করে নিয়ে এনে বিছানায় শুয়ে দিলেন। হুজুর যা যা করার সবকিছু করলেন। অনেক কষ্টের পর ওনার সেন্স আসলো। সেন্স আসার পর ওনার প্রথম কথাই বোধহয় ছিল সূরা ইয়াসিন বা কোরআন শরীফ থেকে কোন একটা বড় সূরার তেলাওয়াত। উনি অটোমেটিক্যালি ওটা তেলাওয়াত শুরু করলেন এবং একের পর এক সূরা পড়ে যাচ্ছেন। অথচ উনি কিন্তু আরবি শিক্ষা সুযোগ উনি পাননি, এন্ড কিছুই উনি জানতেন না। নামাজ কালাম দূরের কথা, ছোট একটা সূরা ওনার দ্বারা পড়া সম্ভব হতো না। সেই উনি কোরআন শরীফের সবচেয়ে বড় বড় সূরাগুলো একের পর এক তেলাওয়াত করে যাচ্ছেন নিখুঁত সুরে। দেন হুজুর বললেন ওকে, ঘটনা আসলে ভালো কিছু ছিল না, বাট রেজাল্টটা খুবই ভালো। যেই নিয়ে গেছে হবে কোনো মুসলিম জিন এবং ওনার জন্য ভালো কিছুই করেছে সে। উনি যেহেতু আরবি শিক্ষায় শিক্ষিত ছিলেন না, কোনো কিছু জানতেন না, নামাজ কালামও জানতেন না, তো হয়তো এখন উনি সবই করবেন দেখবেন। ফাইনালি আসলে তাই দেখা গেল। উনি সুস্থ হয়ে ওঠার পর উনি নামাজ কালাম কোরআন তেলাওয়াত সবকিছুই, কোরআন তেলাওয়াতটা আসলে ওনার দেখেও করতে হতো, উনি মুখস্থ হয়ে তেলাওয়াতটা করতে পারতেন। সো সব ঘটনা আসলে খারাপ না, কিছু কিছু ঘটনা খারাপটা শুরুটা খারাপ দিয়ে হয়, বাট এন্ডিংটা খুব ভালোভাবে হয়। তো ওকে, নেক্সট টাইমে আরো কিছু ঘটনা দেবো, ধীরে ধীরে অল্প অল্প করে পাঠাবো। ভয়েসটা একটু ঠিক হোক, সেই পর্যন্ত আমি যাতে ভালো থাকি এবং আমার মতো যারা ভূতা থেকে ভালোবাসে তারা যাতে ভালো থাকে সেজন্য দোয়া করবেন রাসেল ভাই, কারণ আপনি তো অনেক ভালো আছেন। আল্লাহ হাফেজ।